দক্ষিণ পূর্ব উপকূলীয় সমুদ্র সীমায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ২০ মেগাওয়াট ক্ষমতার অফশোর উইন্ড টারবাইন থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে চীন। কয়েক দশক ধরে বিশ্বজুড়ে চিকিৎসা বিজ্ঞানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকা এই রোগের নিরাময়ে এক অভাবনীয় সাফল্যের ঘোষণা দিলেন চীনা বিজ্ঞানীরা। এরা কেবল একটি প্রাণী নয়, বরং পৃথিবীর সবচেয়ে বিপন্ন প্রাইমেট প্রজাতির শেষ প্রতিনিধি। নদীর ধারের খোলা বালুচরে পুরুষ ময়ূররা পেখম মেলে নৃত্য করে তার পছন্দের স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য। বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সে জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। প্রকৌশলবিদ্যার সীমাবদ্ধতাকে পেছনে ফেলে এক নতুন উচ্চতায় পৌঁছালো চীনের অফশোর উইন্ড পাওয়ার প্রযুক্তি। ফুচিয়ান উপকূলের ৩০ কিলোমিটার দূরে সমুদ্রের ৪০ মিটার গভীরে স্থাপিত বিশ্বের বৃহত্তম ২০ মেগাওয়াট ক্ষমতার উইন্ড টারবাইনটি এখন গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। দক্ষিণ পূর্ব উপকূলীয় সমুদ্র সীমায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ২০ মেগাওয়াট ক্ষমতার অফশোর উইন্ড টারবাইন থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে চীন। সম্প্রতি এই টারবাইনটি দেশটির জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বলে জানিয়েছে চায়না থ্রি গর্জেস কর্পোরেশন। বিশাল আকৃতির এই টারবাইনটি এমনভাবে তৈরি করা হয়েছে যা সমুদ্রের প্রতিকূল পরিবেশ এবং তীব্র বাতাসের গতিবেগকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। এই টারবাইনটির গঠনশৈলী ও বিশালতা সাধারণের কল্পনার বাইরে। এই হাবটি সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭৪ মিটার উঁচুতে অবস্থিত, যা একটি ৫৮ তলা ভবনের সমান উচ্চতা সম্পন্ন। এর রোটারের ব্যাস ৩০০ মিটার, যা ঘূর্ণনের সময় প্রায় ১০টি স্ট্যান্ডার্ড ফুটবল মাঠের সমান বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত থাকে। দানবীয় এই কাঠামোর ওজন অভাবনীয়। টারবাইনের মূল বডি, ৩টি ব্লেড ও টাওয়ার মিলিয়ে মোট ওজন ১৮০০ টন। এই বিশাল ভার বহন করতে এবং স্থায়িত্ব নিশ্চিত করতে সমুদ্রের তলদেশে ২৩৫০ টন ওজনের একটি শক্তিশালী সাপোর্ট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে। সমুদ্রের ৪০ মিটারেরও বেশি গভীর তলদেশে ৪টি বিশাল স্টিল পাইলের সাহায্যে এটিকে অত্যন্ত শক্তভাবে গেঁথে দেয়া হয়েছে, যা একে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে অটুট রাখবে। এই উইন্ড টারবাইনটিকে প্রকৃত অর্থেই একটি হেভিওয়েট বা দানবীয় কাঠামো বলা যেতে পারে। এর মূল বডি, ৩টি ব্লেড এবং টাওয়ার মিলে মোট ওজন প্রায় ১৮০০ টন। এছাড়া সমুদ্রের নিচে এর যে ভিত্তি বা সাপোর্ট স্ট্রাকচার রয়েছে তার ওজন আরও ২৩৫০ টন। এটাকে ১১০ মিটারেরও বেশি লম্বা ৪টি ইস্পাতের পাইলের সাহায্যে সমুদ্রের তলদেশে শক্তভাবে গেঁথে দেওয়া হয়েছে। এর প্রতিটি অংশ চীনের উন্নত উৎপাদন ব্যবস্থা এবং সমন্বিত প্রকৌশল দক্ষতার এক অনন্য নিদর্শন। এই উইন্ড ফার্মে ২৯টি বড় ক্ষমতার টারবাইন রয়েছে, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ১৩ মেগাওয়াটেরও বেশি। পুরো প্রকল্পে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৪ লাখ কিলোওয়াটেরও বেশি। এর মানে হলো দেশের অন্যান্য সমজাতীয় প্রকল্পের তুলনায় এটি প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে কম সমুদ্র অঞ্চল ব্যবহার করছে। এই টারবাইনগুলো থেকে উৎপন্ন পরিবেশবান্ধব জ্বালানি সাবমেরিন কেবলের মাধ্যমে সংগ্রহ করা হয়। এরপর সেগুলো সমুদ্রের উপর স্থাপিত একটি সাব স্টেশনে জমা করে ভোল্টেজ বাড়ানো হয় এবং সবশেষে মূল ভূখণ্ড বা স্থলে পাঠিয়ে দেওয়া হয়। এই ইউনিটে ৪০টিরও বেশি উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইন্টিগ্রেটেড ন্যাসেল ডিজাইন, যা রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা ২০% কমিয়ে দিয়েছে এবং টারবাইনের নির্ভরযোগ্যতা বৃদ্ধি করেছে। এছাড়া সমুদ্রের পানির শীতলীকরণ প্রযুক্তি ব্যবহারের ফলে ন্যাসেলের গঠন সহজ হয়েছে এবং
দক্ষতা বহুগুণ বেড়েছে। পুরনো প্রযুক্তির তুলনায় এই নতুন টারবাইনটি প্রতি বছর অতিরিক্ত 8,80,000 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। এই প্রকল্পের অন্যতম আকর্ষণ হল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রয়োগ। এআই চালিত আবহাওয়ার পূর্বাভাস ও শক্তি মডেল ব্যবহার করে উইন্ড ফার্মগুলো এখন অনেক নিখুঁত বিদ্যুৎ উৎপাদনের কৌশল নির্ধারণ করতে পারছে। 2024 সালে মোতায়েন করা এআই সমৃদ্ধ এই টারবাইনগুলো প্রচলিত টারবাইনের তুলনায় 20.9% বেশি আয় নিশ্চিত করেছে। এই প্রকল্পের পেছনে রয়েছে 150টিরও বেশি কোম্পানি ও গবেষণা প্রতিষ্ঠানের একটি সমন্বিত নেটওয়ার্ক। আমরা উচ্চমানের সরঞ্জাম তৈরি থেকে শুরু করে দীর্ঘ দূরত্বে সরাসরি বিদ্যুৎ সঞ্চালন পর্যন্ত পুরো খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ করছি। চীনে এখন বিশ্বের সবচেয়ে বড় ও সুসংগঠিত উইন্ড পাওয়ার ইন্ডাস্ট্রি চেইন রয়েছে। 2025 সালের শেষ নাগাদ চীনের মোট উইন্ড পাওয়ার উৎপাদন ক্ষমতা 640 মিলিয়ন কিলোওয়াটে পৌঁছে, যা টানা 10 বছরেরও বেশি সময় ধরে বিশ্ব তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। পার্কিনসন রোগের চিকিৎসায় অভাবনীয় সাফল্য পেলেন চীনের বিজ্ঞানীরা। এই মরণ ব্যাধির মূল উৎস হিসেবে এতদিন যা অস্পষ্ট ছিল তা এবার শনাক্ত করেছেন বেইজিংয়ের ছাংপিং ল্যাবরেটরির গবেষকরা। মস্তিষ্কের একটি নির্দিষ্ট নেটওয়ার্কের ত্রুটির কারণে শুধু শারীরিক নড়াচড়াতেই সমস্যা হয় না, বরং ঘুম ও পরিপাকতন্ত্রের মতো জটিল নন মোটর উপসর্গগুলোও দেখা দেয়। তার প্রমাণ মিলেছে তাদের গবেষণায়। পার্কিনসন্স রোগ নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হাত পা কাঁপা, হাঁটতে অসুবিধা বা চলনশক্তি হারিয়ে ফেলা এক অসহায় মানুষের ছবি। কয়েক দশক ধরে বিশ্বজুড়ে চিকিৎসা বিজ্ঞানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকা এই রোগের নিরাময়ে এক অভাবনীয় সাফল্যের ঘোষণা দিলেন চীনা বিজ্ঞানীরা। বেইজিংয়ের ছাংপিং ল্যাবরেটরির অধ্যাপক লিউ হেশেংয়ের নেতৃত্বে একদল গবেষক মস্তিষ্কের সেই বিশেষ নেটওয়ার্কটি খুঁজে বের করেছেন, যা পার্কিনসন্স রোগের মূল কেন্দ্র বা রুট কজ হিসেবে কাজ করে। সম্প্রতি এই সংক্রান্ত একটি গবেষণার ফলাফল বিশ্ববিখ্যাত জার্নাল নেচারে প্রকাশ করা হয়েছে। 800-এর বেশি রোগীর উপর দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা দেখেছেন পার্কিনসন্স মূলত মস্তিষ্কের সোমাটোকগনিটিভ অ্যাকশন নেটওয়ার্ক নামক একটি অংশকে ক্ষতিগ্রস্ত করে। মস্তিষ্কের কর্টেক্সে অবস্থিত এই নেটওয়ার্কটি নড়াচড়া নিয়ন্ত্রণের মূল কেন্দ্রগুলোর সাথে যুক্ত থাকে। বিজ্ঞানীদের আবিষ্কার অনুযায়ী পার্কিনসন্স রোগীদের ক্ষেত্রে এই নেটওয়ার্কের সংযোগগুলো অস্বাভাবিকভাবে শক্তিশালী হয়ে যায়, যার ফলে শরীর আর মস্তিষ্কের সিগন্যাল মেনে চলতে পারে না। এই আবিষ্কারের উপর ভিত্তি করে গ্যালাক্সি ব্রেন সায়েন্টিফিক ইনকর্পোরেটেড তৈরি করেছে এক অত্যাধুনিক প্রিসিশন ব্রেইন সার্কিট স্টিমুলেটর। আগে যেখানে মস্তিষ্কের চিকিৎসার লক্ষ্যবস্তু নির্ধারণ করতে 15 থেকে 30 মিনিট লাগত, এই প্রযুক্তিতে তা এখন 1 সেকেন্ডেরও কম সময়ে সম্ভব। এই পদ্ধতিতে কোনো অস্ত্রোপচার ছাড়াই মাথার বাইরে থেকে চৌম্বকীয় ক্ষেত্র বা ট্রান্সক্রানিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন ব্যবহার করে মস্তিষ্কের স্নায়ু কোষগুলোকে উদ্দীপ্ত করা হয়। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে এই পদ্ধতিতে চিকিৎসার সফলতার হার 55.5%, যা সাধারণ পদ্ধতির তুলনায় দ্বিগুণেরও বেশি। প্রথাগত ব্রেইন সার্জারিতে চীনে যেখানে খরচ হয় প্রায় 2 লাখ ইউয়ান, সেখানে এই নতুন পদ্ধতিতে প্রতি সেশনে খরচ মাত্র 200 ইউয়ানেরও কম। 2 থেকে 3 সপ্তাহের একটি কোর্স বছরে 2 বার করলেই রোগের অবনতি রোধ করা সম্ভব হচ্ছে। বর্তমানে চীনের 5টি বড় হাসপাতালে এই পদ্ধতিতে চিকিৎসা চলছে। 61 বছর বয়সী হো ইং 2018 সালে পার্কিনসন্সে আক্রান্ত হন। দ্রুতই তিনি কথা বলার ক্ষমতা এবং গলার স্বর হারান, এমনকি খাবার গিলতেও কষ্ট হতো তাঁর। ওষুধে কাজ না হয় 2022 সালে তিনি অধ্যাপক লিউয়ের এই নতুন থেরাপিতে অংশ নেন। মাত্র 18 দিনের একটি কোর্সের পর তিনি নিজে নিজে হাঁটতে সক্ষম হন। 4 বছর ধরে এই চিকিৎসা নেওয়ার পর হো ইং এখন বন্ধুদের সাথে গান গাইতে পারেন, এমনকি স্বামীর সাথে ইউরোপ ভ্রমণও সেরে এসেছেন, যা একসময় ছিল কল্পনার অতীত। 2025 সালের প্রতিবেদন অনুযায়ী চীনে বর্তমানে 50 লাখের বেশি মানুষ পার্কিনসন্স রোগে ভুগছেন, যা বিশ্বের মোট রোগীর প্রায় 2/5। 10 বছরেরও বেশি সময় ধরে বায়ুবিদ্যুৎ বা প্রযুক্তির মতো চিকিৎসা বিজ্ঞানেও চীন এখন বিশ্ব সেরা হওয়ার পথে। এই নতুন চিকিৎসা পদ্ধতি কেবল চলনশক্তিই নয়, বরং অনিদ্রা,
নিম্ন রক্তচাপ এবং হজমের সমস্যার মতো জটিল লক্ষণগুলোও দূর করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। আইন, বিজ্ঞান ও মাঠ পর্যায়ের সমন্বিত প্রচেষ্টার ফলে হাইনান গিবন সংরক্ষণে এক বড় সাফল্য পেয়েছে চীন। 70-এর দশকে যখন হাইনান গিবনের সংখ্যা ছিল মাত্র 7 থেকে 9টিতে, কিন্তু বর্তমানে চীন সরকারের নিবিড় বন সংরক্ষণ ও অ্যাকুস্টিক এআই প্রযুক্তির সহায়তায় তা বেড়ে দাঁড়িয়েছে 42টিতে। নতুন জাতীয় উদ্যান আইন ও বনাঞ্চল পুনর্গঠনে মূলত এই বিলুপ্তপ্রায় প্রজাতিটিকে টিকে থাকতে সহযোগিতা করেছে। দক্ষিণ চীনের হাইনানের আকাশ ছোঁয়া ঘন অরণ্য। এই অরণ্যের কুয়াশা ভেজা গাছের মগডালে এখনো টিকে আছে হাইনান গিবন। এরা কেবল একটি প্রাণী নয়, বরং পৃথিবীর সবচেয়ে বিপন্ন প্রাইমেট প্রজাতির শেষ প্রতিনিধি। সমগ্র পৃথিবীতে এদের সংখ্যা এখন মাত্র 42টি। এই 42টি প্রাণীর প্রতিটি বাস করে হাইনান ট্রপিক্যাল রেন ফরেস্ট ন্যাশনাল পার্কের বিভিন্ন গাছে। এদের বাঁচিয়ে রাখতে বছরের পর বছর নিরলস ছুটে চলেছেন একদল নিবেদিত প্রাণ বনরক্ষক। পার্কের পাওয়াংলিং অংশে গিবন পর্যবেক্ষণ দলের সদস্য লিউ হুইচিন প্রতিদিন জঙ্গলে নামেন কোনো নির্দিষ্ট চিহ্নিত পথ ধরে নয়, বরং গিবনরা যেদিকে যায় সেদিকেই ফলো করে। আমরা যখন গিবনদের পর্যবেক্ষণ করি তখন কোনো নির্দিষ্ট পথ থাকে না, ওরা যেখানেই যায় আমরাও যাই। তবে এই কাজ মোটেও সহজ নয়। গিবনরা গাছের ঢালে এতটাই দ্রুত চলে যায় যে মাত্র 1 মিনিটেই প্রায় 1 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। অনেক সময় বনরক্ষকরা তাদের চোখেও দেখতে পান না। শুধু বনের উপর দিয়ে ভেসে আসা গিবনদের ডাক শুনে তারা বুঝতে পারেন প্রাণীগুলো ঠিক কোথায় আছে। ওরা অবিশ্বাস্য রকম দ্রুতগামী, এক ঝাপটাই উধাও। 1970-এর দশকের শেষ দিকে দশকের পর দশক ধরে চলা বন উজাড় আর শিকারের ফলে হাইনান গিবনের সংখ্যা নেমে এসেছিল মাত্র 7 থেকে 9টিতে। বিলুপ্তি ছিল সময়ের ব্যাপার মাত্র। মানুষের হস্তক্ষেপ যখন তাদের নির্ভরশীল বন ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তখন গিবনরা ক্রমশ ছোট থেকে ছোট জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়। ক্ষতির মাত্রা স্পষ্ট হওয়ার পর চীন সিদ্ধান্ত নেয় স্বল্পমেয়াদী অর্থনৈতিক লাভের চেয়ে পরিবেশ রক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। 2021 সালে চীন প্রথম জাতীয় উদ্যানগুলো প্রতিষ্ঠা করে, যার মধ্যে ছিল হাইনান ট্রপিক্যাল রেন ফরেস্ট ন্যাশনাল পার্ক, যার লক্ষ্য ছিল বিচ্ছিন্ন ছোট ছোট সংরক্ষিত এলাকার বদলে বড় সংযুক্ত সংরক্ষণ অঞ্চল গড়ে তোলা। আমরা বনের খণ্ডাংশগুলোকে পুনরায় সংযুক্ত করার জন্য গাছ লাগিয়েছি, যাতে গিবনরা অবাধে চলাচল করতে পারে। গাছে গাছে সংযুক্ত এই সবুজ করিডোর এখন গিবনদের নিরাপদ চলাফেরার পথ তৈরি করেছে। সংরক্ষণের কাজ এখন আর শুধু মাঠে নয়, গবেষণাগারেও। সুনিয়াচেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরি করেছেন এক অভূতপূর্ব কৌশল। অ্যাকুস্টিক এআই মনিটরিং সিস্টেম প্রযুক্তির মাধ্যমে প্রতিটি গিবনের নিজস্ব কণ্ঠস্বরের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে 1800 ঘন্টারও বেশি সময় রেকর্ডিং পরীক্ষা করে এই সিস্টেমটি এখন গিবনদের এক একটি পরিবারকে আলাদাভাবে চিনতে পারে। এমনকি সময়ের সাথে সাথে তাদের আচরণের কী ধরনের পরিবর্তন হচ্ছে তাও এটি সহজে শনাক্ত করতে সক্ষম। এটি আমাদের জনসংখ্যা অনুমান করতে এবং নতুন পারিবারিক দল গঠিত হয়েছে কিনা বা পুরুষ গিবনদের প্রতিস্থাপন করা হয়েছে কিনা তা নির্ধারণ করতে সাহায্য করে। এর ফলে প্রজাতিটিকে আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয়। এই বছরের শুরুতে চীনে কার্যকর হয়েছে জাতীয় উদ্যান আইন, যা সংরক্ষিত এলাকা ব্যবস্থাপনার জন্য একটি ঐক্যবদ্ধ আইনি কাঠামো তৈরি করেছে। দীর্ঘমেয়াদী ও সামগ্রিক সংরক্ষণকে প্রাধান্য দিয়ে চীন 2035 সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় জাতীয় উদ্যান ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। হাইনান গিবনের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, কিন্তু বনরক্ষকরা হাল ছাড়েননি। বিজ্ঞানীদের গবেষণা আর নতুন আইনি কাঠামোর শক্তি নিয়ে তারা এগিয়ে চলেছেন প্রতিদিন। গিবনদের সংখ্যা বাড়তে দেখাটাই আমাদের সব পরিশ্রম সার্থক করে তোলে। 7 থেকে 42 এই যাত্রা মানুষের অদম্য সংকল্প আর প্রকৃতির নিজেকে ফিরিয়ে আনার অসাধারণ ক্ষমতার গল্প।
হাইনানের ঘন অরণ্যে গাছের মাথায় দুলতে থাকা প্রতিটি গিবন তাই কেবল একটি প্রাণী নয়, সে যেন এক জীবন্ত প্রতিশ্রুতি যে পৃথিবী এখনো সুন্দর হতে পারে। হুসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীনের ইউনানের কংলংহে সংরক্ষিত বনাঞ্চল ও শিয়াওচিয়াং নদীর অববাহিকা হল বিরল প্রজাতির সবুজ ময়ূরদের এক নিরাপদ ও স্থায়ী আবাসস্থল। এপ্রিলের বসন্ত বৃষ্টিতে এই শুষ্ক উপত্যকা প্রাণ ফিরে পেলে ময়ূররা তাদের দৈনন্দিন জীবন ও প্রজনন কার্যক্রম শুরু করে। এখানকার উঁচু পাহাড় ও ঘন বন তাদের যেমন শিকারী প্রাণীদের হাত থেকে সুরক্ষা দেয়, তেমনি নদীর ধারের খোলা বালুচর চলাফেরা ও বিশ্রামের আদর্শ পরিবেশ তৈরি করে। সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ আই লাভ মাউন্টেনের প্রথম পর্ব ফোনিক্স অ্যাট দ্য রিভারে ফুটিয়ে তোলা হয়েছে সবুজ ময়ূরদের এই রাজকীয় জীবনযাত্রা। এপ্রিল মাসের ইউনান পূর্ব ইলা পর্বতমালার কলংহো সংরক্ষিত বনাঞ্চলে শুরু হয়েছে বসন্তের বৃষ্টি। এতে শিয়াওচিয়াং নদীর শুষ্ক অববাহিকা প্রাণ ফিরে পেয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টিতে পাখিরা উপভোগ করছে শীতলতা। কিছু পাখি ভেজা শরীরে থাকতে একদমই পছন্দ করে না। সোনালী ও সবুজ পালকযুক্ত সবুজ ময়ূরটি দ্রুত ফিরে যাচ্ছে বনের দিকে। বাড়ি ফেরার সময় হয়েছে তার। ভৌগোলিক কারণেই এই অববাহিকায় উঁচু পাহাড় ও গভীর উপত্যকা রয়েছে। নিচু এলাকায় গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে। এখানকার গ্রীষ্মমণ্ডলীয় বন ও সাভানা ঝোপঝাড়ি সবুজ ময়ূরদের আসল আবাসস্থল। পাহাড়ের ধারের ঘন বন এদেরকে শিকারী পাখিদের হাত থেকে রক্ষা করে। আবার খোলা প্রান্তরগুলো চলাচলের জন্য বেশ সুবিধাজনক। বিপদ বুঝলে ময়ূররা দ্রুত পালাতে পারে। নদীর ধারের সমতল ভূমিতে খাবার ও বিশ্রামের পর্যাপ্ত সুযোগ থাকায় তাদের বাড়তি কোনো কষ্ট করতে হয় না। সবুজ ময়ূররা খুব কমই স্থানান্তরিত হয়। এটি তাদের জন্য একটি আদর্শ আবাসস্থল। শান্তিতে বসবাসের জন্য বেশ উপযোগী একটি জায়গা। প্রচুর সূর্যালোক ও শুষ্ক বাতাস তাদের পালককে রাখে শুষ্ক এবং তুলতুলে। সমতলের বালিতে গা ঘষে তারা তাদের শরীর পরিষ্কার রাখে। মার্জিত স্বভাবের এই পাখিদের জন্য পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ। বনের ফল, বীজ আর মাটিতে লুকিয়ে থাকা পোকামাকড়ই তাদের প্রধান খাবার। বন থেকে 100 মিটারের মধ্যেই রয়েছে নদী, যা তাদের পানির প্রধান উৎস। বিশেষ করে মার্চ থেকে মে মাস পর্যন্ত যখন প্রচণ্ড গরম পড়ে,
তখন ময়ূরদের প্রজনন ঋতু শুরু হয়। তারা কেবল পানির জন্যই নদীতে আসে না, বরং সঙ্গী খোঁজা ও সামাজিক মেলামেশার জন্য এখানে ভিড় করে। নদীর ধারের খোলা বালুচরে পুরুষ ময়ূররা পেখম মেলে নৃত্য করে তার পছন্দের স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য। বসন্তের রোদ আর নদীর কলতানে পুরো শিয়াওচিয়াং নদীর পরিবেশ এক মায়াবী রূপ ধারণ করে। এই বিচ্ছিন্ন ও শুষ্ক উপত্যকা আজ সবুজ ময়ূরের উপস্থিতিতে মুখর। প্রকৃতির এই অমূল্য প্রজাতির চিরস্থায়ী ঘর এটি। দর্শক, সামনে অপেক্ষা করছে আরো বহু বিষয়, আরো না বলা কথা। আজকের মতো এটুকুই। আবারও ফিরে আসব আগামী সপ্তাহে প্রাণ প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।